আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল এবং আমি ফারজানা তানিম। ভয়াবহ বন্যার কবলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল। অবনতি হয়েছে বেশ কয়েকটি জেলার পরিস্থিতির। কুমিল্লার বন্যা অপরিবর্তিত থাকলেও পানি কমেছে ব্রাহ্মণবাড়িয়া এবং মৌলভীবাজারে। এসব এলাকায় দেখা দিয়েছে পর্যাপ্ত খাবার এবং সুপেয় পানির অভাব। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় বিভিন্ন এলাকায় পৌঁছতে পারছে না ত্রাণ সামগ্রী। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের রাজিন। কয়েকটি জেলার বন্যা পরিস্থিতির অবনতি হলেও পানি কমতে শুরু করেছে কিছু এলাকায়। এখনো পানিবন্দী আছে এসব এলাকার কয়েক লাখ মানুষ। বন্যার সবচেয়ে ভয়াবহ রূপ দেখা গেছে ফেনীতে। এই জেলায় পানিবন্দী ২০ লাখ মানুষ এখনো মানবেতর দিন পার করছে। খাবার ও বিশুদ্ধ পানির চরম সংকটে রয়েছেন তারা। ঘরবাড়ি রাস্তাঘাট ডুবে থাকায় দুর্গত এলাকার মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন আছেন। প্রায় ৫-৬ লোক পানিবন্দী অবস্থা আছে, খুব কষ্ট পাইতেছে। দুর্যোগ তো আছে, এখন আল্লাহর উপরে ইয়ে নামছে, এছাড়া তো আর কোনো ব্যবস্থা নেই। আমাদের এখানে কোনো একটা লোক আসতেছে না, খোঁজ খবর নিতেছে না। স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে কুমিল্লা, এখনো অপরিবর্তিত বন্যা পরিস্থিতি। মঙ্গলবারও গোমতী নদীর পানি বিপদসীমার ১৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বিস্তীর্ণ এলাকায় পানি প্রবেশ করছে। অন্যান্য উপজেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। দুর্গতদের জন্য পর্যাপ্ত ত্রাণ সামগ্রী আসলেও নৌকা ও ট্রলার না থাকায় প্রত্যন্ত অঞ্চলে তা পৌঁছানো সম্ভব হচ্ছে না। নোয়াখালীতেও অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির। পানিবন্দী প্রায় ২১ লাখ মানুষ। আছে খাদ্য ও সুপেয় পানির সংকট। এখনো ত্রাণ পৌঁছায়নি নোয়াখালীর অনেক এলাকায়। অবনতি হয়েছে লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতিও। জেলা সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলার সব এলাকাতেই পানি ঢুকে পড়েছে। ডুবে আছে ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি ক্ষেত ও বহু ব্যবসা প্রতিষ্ঠান। কোথাও কোথাও পানি রয়েছে ৪ থেকে ৫ ফুট। জেলায় পানিবন্দী প্রায় ৮ লাখ মানুষ। অন্তত আমাদের লক্ষ্মীপুর যে একটা জেলা আছে, অনেকে এটা জানে না। সহযোগী সংগঠন এখন পর্যন্ত আসে নাই, বড় কোনো সংগঠন। এই যে এখানে পানি সব বানে ভাসি যেতেছে, ঘরদুয়ারগুলো সব একদম চুবি গেছে। তবে উন্নতি হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার বন্যা পরিস্থিতির। আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছে স্থানীয়রা। হঠাৎ করে ভাঙ্গা পড়ছে, আমরা কোনো মতে আপনার রাস্তা দুটো যান বাঁচাইছি। আমরা ৫-৬ লাখ টাকার জিনিস নষ্ট হয়ে গেছে। বৃষ্টি না হওয়ায় অনেকটা উন্নতি হয়েছে মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির। পানি নেমে যাওয়ায় বেরিয়ে আসতে শুরু করেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। এদিকে ফারাক্কা বাঁধ খুলে দেওয়ার খবরে রাজশাহীর পদ্মাপাড়ের বাসিন্দাদের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক। তবে আগামী ৩ দিনের মধ্যে পদ্মার পানি বিপদসীমার নিচে থাকবে বলে জানিয়েছে পানি বিশেষজ্ঞরা। জুবায়ের রাজিন, আরটিভি। বাংলাদেশে চলমান ভয়াবহ বন্যার মধ্যে ভারত ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দেয় নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়নি বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। দুপুরে সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর যৌথ সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। চলমান বন্যায় ১১ জেলায় এখন পর্যন্ত প্রায় ৫৬,১৯,৩৭৫ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। মারা গেছেন ২৭ জন। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন বিস্তারিত। বন্যার ক্ষয়ক্ষতি ও ত্রাণ তৎপরতা বিষয়ে জানাতে সচিবালয়ে মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যৌথ সংবাদ সম্মেলন। অতিরিক্ত সচিব আলী রেজা জানান, বন্যায় এ পর্যন্ত ২৭ জন মারা গেছেন। পানিবন্দী পরিবারের সংখ্যা সর্বশেষ তথ্য অনুযায়ী আজকে দুপুর ১টা পর্যন্ত ১২,০৭,৪২৯টি এবং ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা ৫৬,১৯,৩৭৫ জন। মৃতের সংখ্যা ২৭। ত্রাণ তৎপরতায় সমন্বয়হীনতা দূর করতে সশস্ত্র বাহিনী কাজ করছে বলে জানান ব্রিগেডিয়ার জেনারেল আলিমুল আমিন। আমরা চেষ্টা করছি আরো এটা সমন্বিতভাবে কাজ করার জন্য। আমরা যেভাবে চিন্তা করতে পারছি আমরা সেভাবে করছি, যেটা আমরা ওই সমন্বয় কেন্দ্রগুলোর মাধ্যমে। আমার মনে হয় সবাই আমরা যদি ওইভাবে করি, যে সমন্বয় কেন্দ্রগুলোকে রিপোর্ট করি এবং তাদের কাছ থেকে আমরা কি ধরনের হেল্প চাই, তারা আমাদের কি ধরনের হেল্প করতে পারে, বা আপনি ত্রাণটা নিয়ে যে তাদের কাছে যদি হ্যান্ড ওভার করে দেন, সে কুমিল্লা আপনি হ্যান্ড ওভার করে দিলেন, অথবা আপনি চট্টগ্রামে হ্যান্ড ওভার করে দিলেন, সিলেটে হ্যান্ড ওভার করে দিলেন, ওই ত্রাণটা হয়তো আমরা বেটার ম্যানেজমেন্ট করতে পারবো। টিএসসিতে এ পর্যন্ত ৬ কোটি টাকার বেশি সংগ্রহ হয়েছে জানিয়ে তৃণমূলে বৈষম্য বিরোধী ছাত্রদের মাধ্যমে তথ্য সংগ্রহ করে বিতরণ করা হচ্ছে বলে জানান সমন্বয়করা। গতকাল রাত 10টা পর্যন্ত আমাদের নগদ অর্থ কালেকশন হয়েছে ৫,৭৯,৯৯,৬৯০ টাকা। দুর্যোগকালীন সময়ে কোনো কিস্তি আদায় করা হচ্ছে না বলে জানান এনজিও প্রতিনিধিরা। এরকম স্থানীয় এনজিও এটা যদি করে তাহলে সেটা খুব দুঃখজনক হবে, কারণ আমরা সামগ্রিকভাবে যার এনজিও সেক্টর বলে যাকে আমরা চিনি, যেটা রেজিস্টার্ড, তারা বহু আগেই ডিসিশন নিয়েছে যে আমরা এখন কিস্তি তুলব না।
ত্রাণ উপদেষ্টা জানান, ফারাক্কা ব্যারেজের 109টি গেট খুলে দেয়ায় নতুন কোনো এলাকা প্লাবিত হয়নি। উপর থেকে পানি নিচের দিকে নেমে যাচ্ছে বলেই কিছু কিছু জায়গা নতুন করে প্লাবিত হচ্ছে। সেই সমস্ত জায়গাতে সব রানিং পানি খুব দ্রুত নেমে যাবে বলে আমরা আশা করছি এবং ত্রাণ কার্যক্রম সুষ্ঠুভাবে আমরা সম্পন্ন করতে পারব। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। ফেনী, নোয়াখালী, কুমিল্লায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও তাতে বন্যা পরিস্থিতির অবনতি ঘটবে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, এরই মধ্যে দেশ জুড়ে কমেছে বৃষ্টিপাতের তীব্রতা। বঙ্গোপসাগরের লঘুচাপটি ভারতের বিহার অঞ্চলে অবস্থান করায় দেশের সমুদ্র বন্দরের 3 নম্বর সতর্কতা সংকেত উঠিয়ে নেওয়া হয়েছে। এদিকে উজানে নদ নদীর পানি হ্রাস পাওয়ার কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সংস্থাটির নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান জানান, ফারাক্কা ব্যারেজের গেট খুলে দিলেও এখনও স্থিতিশীল আছে গঙ্গার পানি। আগামী 4 থেকে 5 দিন পর্যন্ত গঙ্গা নদীর পানি সমতল দেশের অভ্যন্তরে একটা স্থিতিশীল পর্যায়ে থাকার সম্ভাবনা রয়েছে এবং ইতিমধ্যে গঙ্গা নদীর পানি বিপদসীমার 1.5 থেকে 2 মিটার নিচে প্রবাহিত হচ্ছে। তাই আপাতত এই মুহূর্তে বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা নেই। তো আগস্ট মাসের শেষার্ধ থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের প্রথমার্ধে সাধারণত এটা পিক ফ্লোতে পৌঁছায় আর কি। তো সেই হিসাবে এখনই গঙ্গা নদীর প্রবাহ সর্বোচ্চ মানে পৌঁছার সময়। তো এই সময়টাতে সাধারণত স্বাভাবিকভাবে মানে গেট মানে আর কি ওপেন থাকাটা স্বাভাবিক আমরা বলতে পারি। উজানের বৃষ্টির পানি পাহাড়ি ঢলাকারে যে এসে বন্যা পরিস্থিতির অবনতি করবে তার সম্ভাবনাও কিছুটা কমে গেছে, স্থানীয় বৃষ্টিপাতের সম্ভাবনাও কিছুটা কমে গেছে। তবে মৌসুমী বায়ু যেহেতু মোটামুটি সক্রিয়, সেই জন্য কিছু কিছু জায়গায় কিন্তু বর্ষাকালের যে বৃষ্টিপাত হয় সেটা অব্যাহত থাকবে। ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ড তদন্তে সহায়তা করতে জাতিসংঘের 3 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রাথমিকভাবে খুব ভালো আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। অন্যদিকে জাসদ সভাপতি হাসানুল হক ইনু 7 দিন এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন 6 দিনের রিমান্ডে। এছাড়া সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের 10 দিনের রিমান্ড চেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আরও জানাচ্ছেন এয়ার বাদল। মঙ্গলবার রাজধানীর গুলশান এলাকা থেকে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে গ্রেপ্তার করে পুলিশ। আওয়ামী লীগ সরকার পতনের পর আরাফাতের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা দায়ের করা হয়েছে। আরাফাত, তার স্ত্রী ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেনও স্থগিত করা হয়। রাজধানীর নিউ মার্কেট থানায় আব্দুল ওয়াদুদ নামে এক ব্যক্তি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। একই মামলায় গ্রেপ্তার ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের প্রথম দফায় 5 দিনের পর দ্বিতীয় দফায় আবারও 6 দিনের রিমান্ড দেন আদালত। সোমবার বিকেলে রাজধানীর উত্তরা এলাকা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে পুলিশ। তাকেও নিউ মার্কেট থানায় একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ড তদন্তে সহায়তা করতে আসা জাতিসংঘের প্রতিনিধি দল সাম্প্রতিক ইস্যু নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সচিবালয়ে বৈঠক করেন। আলোচনায় শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সৈন্য নেয়ার বিষয়টিও প্রাধান্য পায়। আমরা তাদের অ্যাসিওর করছি যে কোনো ব্যাপারে যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা দরকার আমরা তাদের সাহায্য সহযোগিতা করব এবং তাদের আমরা আরেকটা রিকোয়েস্ট করছি যেন ইউএন মিশনে আমাদের আরও এখনও আমরা কিন্তু অনেক বেশি, তারপরও আমাদের বেশি করে পুলিশ, আর্মি এবং অন্যান্য বাহিনীর সদস্যরা যেতে পারে তাদের কাছে আমরা রিকোয়েস্ট করছি এবং তারা বলছে যে বাংলাদেশে যারা ইউএনএ কাজ করতেছে তারা খুবই ভালো কাজ করতেছে, তারা এদের খুবই প্রেস করছে এবং বলছে ভবিষ্যতে এই বাংলাদেশে সবসময় যেন 1 নম্বরে থাকতে পারে এই ব্যবস্থা তারা করবে। এর আগে চীনের অ্যাম্বাসেডরও স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করেন। চীনের অ্যাম্বাসেডর দেশে কাজ করা চাইনিজদের নিরাপত্তায় সহযোগিতা চেয়েছেন। অন্যদিকে বন্যার্তদের জন্য সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 9000-এর মতো চাইনিজ বিভিন্ন জায়গায় কাজ করে, তাদের সিকিউরিটির ব্যাপারে উনি আমাদের সাহায্য এবং সহযোগিতা চেয়েছে। এ আর বাদল, RTV, ঢাকা।
গোপালগঞ্জের মানহানি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদাত হোসেন ভূঁইয়া এই আদেশ দেন। 2014 সালে আওয়ামী লীগ নিয়ে কটূক্তি করার অভিযোগে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের তৎকালীন সভাপতি আব্দুল হামিদ বাদী হয়ে আদালতে এই মামলাটি দায়ের করেন। শেখ হাসিনা সরকার পতনের পর দেশ অনেকটাই স্থিতিশীল হলেও কলকারখানার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন দেশের শিল্প উদ্যোক্তারা। দুপুরে অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে তারা জানান, আন্দোলনের কারণে উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ার প্রায় 2000 কোটি টাকার ঋণ প্রয়োজন। এদিকে অর্থ উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসে ব্রিটিশ হাইকমিশনার সারা কুক জানিয়েছেন, এদেশের অর্থনৈতিক সংস্কারে সহায়তা করবে দেশটি। সেলিম মালিকের রিপোর্ট। প্রায় 1.5 মাসের ছাত্র জনতার আন্দোলনে স্বৈরশাসকের পতন হলেও এখনও দেশের বিভিন্ন জায়গায় কলকারখানায় হামলা, আগুন ও লুটপাটের ঘটনা ঘটছে। গত 25শে আগস্ট নারায়ণগঞ্জে গাজী টায়ার কারখানায় দুর্বৃত্তদের দেয়া আগুনে পড়ে গেছে কোটি টাকার মালামাল। এমন বাস্তবতায় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ ও ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের নেতারা। বৈঠক শেষে সাংবাদিকদের জানান, কারখানার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তারা। কিছু কিছু জায়গায় চাঁদাবাজি হচ্ছে, প্রচুর চাঁদাবাজি হচ্ছে। সেই চাঁদাবাজিগুলো আমরা কনসার্ন এনেছি। আর্মি তো বিভিন্ন জায়গায় তারা জোনাল ওয়াজ কাজ করছে এবং পুলিশ আস্তে আস্তে ইফেক্টিভ হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ইফেক্টিভ হচ্ছে এবং র্যাবকেও তারা কাজে লাগাবে। মানে কম্বাইনভাবে বলছে, আপনাদের লেভেল থেকেও আপনারা সবার সাথে যোগাযোগ করে আমাদেরকে সহযোগিতা করেন। এছাড়া ছাত্র আন্দোলন ও বন্যায় উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় 2000 কোটি টাকা সহজ শর্তে ঋণ চান শিল্পোদ্যোক্তারা। একটা সফট লোনের রিকোয়েস্ট করেছি, যেটা আমরা লোন উইথ ইন্টারেস্ট আমরা পে ব্যাক করে দিব। এক বছরের মধ্যে আমরা পে ব্যাক করবো। আগে আমরা 6টা ইনস্টলমেন্ট ফেল করলে তখন আমাদেরকে ক্লাসিফিকেট করতো। এখন ওটাকে চেঞ্জ করে 3টাতে নিয়ে এসেছিল। আমরা আবার সময়ের দাবিতে বলছি যে আমাদেরকে আবার 6টা ফেরত দেন। এ সময় অর্থ উপদেষ্টা আশ্বাস দেন, ব্যবসা বাণিজ্যের স্বার্থে সহায়তা করবে সরকার। নিরাপত্তা যতটুকু পারি দেব আমরা, দিক থেকে যতটুকু অ্যাসিওর করেছি। বিদেশে কেন, দেশীয় যারা বিদেশে তাদেরও দেওয়া হবে। এদিকে সকালে অর্থ উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। পরে সাংবাদিকদের জানান, এদেশে ব্যবসার পরিবেশ উন্নয়ন ও সংস্কারের পাশে থাকবে ব্রিটিশ সরকার। To discuss issues of economic reform and also how we can boost our trade and investment ties between our two countries. Banking sector reform, like revenue reforms, even capital market reforms, and those are very immediate concern for us. সেলিম মালিক, RTV, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আল দুহাইলান। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেন তিনি। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ এবং রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ডিকেন্টিয়েভিচ মানটিস্কিউ। এ সময় বাংলাদেশের সঙ্গে সৌদি আরব, রাশিয়া এবং পাকিস্তানের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা যায়। বাংলাদেশের উন্নয়ন এবং জনশক্তি রপ্তানিতে অতীতের মতো এসব দেশ পাশে থাকবে বলে জানা গেছে। অন্তর্বর্তী সরকারের সদস্যদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পেয়েছেন 6টি মন্ত্রণালয়ের দায়িত্ব। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সামলাবেন। হাসান আরিফের দায়িত্বে স্থানীয় সরকারের সঙ্গে যোগ হয়েছে ভূমি মন্ত্রণালয়। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাশাপাশি দায়িত্ব পেয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের। সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ এখন থেকে দায়িত্ব পালন করবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়েরও। রকিব হুদা কমিশনকে দায়মুক্তি দেয়া কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি AK-M আসাদুজ্জামানের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এই রুল দেন। 2012 সালে নিয়োগ পায় কাজী রকিব উদ্দিন কমিশন, যাদের অধীনে 2014 সালের বিতর্কিত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। আর 2017 সালে নিয়োগ পাওয়া KM নুরুল হুদা কমিশনের অধীনে 2018 সালে আরেক বিতর্কিত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। আইন ছাড়া সার্চ কমিটির মাধ্যমে রকিব হুদা কমিশনকে নিয়োগ দেয় আওয়ামী লীগ সরকার। পরে 2022 সালে নির্বাচন কমিশন নিয়োগ আইন করে দায় মুক্তি দেয়া হয় তাদেরকে। বলা হয়,
এই দুই কমিশনের সিদ্ধান্ত এবং নিয়োগ নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না আদালতে। আর এই দায়মুক্তি চ্যালেঞ্জ করে রিট করেছেন সুপ্রিম কোর্টের 10 আইনজীবী। রিটকারী আইনজীবীরা জানান যে দুই কমিশন যদি অবৈধ এবং অসাংবিধানিক হয় তাহলে তাদের অধীনে অনুষ্ঠিত 2014 এবং 2018 সালের জাতীয় নির্বাচনও অবৈধ হবে। যদি কাউকে দায়মুক্তি দেওয়া হয় বিচার থেকে, তাহলে এটি সাংবিধানিকভাবে অবৈধ হয়ে যায় এবং বাংলাদেশে অতীতে যে সমস্ত আইনে এই ধরনের দায়মুক্তি দেওয়া হয়েছে সবগুলো আইনকে আমাদের হাইকোর্ট ডিভিশন এবং সুপ্রিম কোর্ট অতীতে অসাংবিধানিক ঘোষণা করেছে। এই জন্যই আজকে আদালত আমাদের কথা সন্তুষ্ট হয়ে 4 সপ্তাহের রুল জারি করেছেন। যদি তাদের অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়াকেই চ্যালেঞ্জ করা হয়ে থাকে তাহলে তাদের অধীনে কৃতকর্ম নিশ্চয়ই আইনগতভাবে প্রস্তাবিত হবে। ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে করা রিট সরাসরি খারিজ চাইলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই। আওয়ামী লীগকে নিষিদ্ধের রিটে দল হিসেবে বিবাদী করা হয়নি, সুতরাং এই রিট চলতে পারে না বলেও আদালতকে জানিয়েছেন তিনি। আরও জানাচ্ছেন অধরা ইয়াসমিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি করে মানুষ হত্যায় জড়িত থাকায় গেল 19 আগস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে রিট করেন মানবাধিকার সংগঠন শারদা সোসাইটির নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভুইয়া। শুনানিতে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আদালতকে বলেন, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ইচ্ছা বর্তমান সরকারের নেই। আর বিগত কর্তৃত্ববাদী সরকারের সাথে জড়িতদের অন্যায় অবিচারের বিচার আইন আদালতের মাধ্যমে হবে। বাংলাদেশ আওয়ামী লীগের গুটি কয়েক নেতা কর্মীরা এমনভাবে অপরাধে জড়িয়ে পড়েছিলেন, কর্তৃত্ববাদী সরকার এমনভাবে অপরাধে জড়িয়ে পড়েছিলেন, এ ব্যাপারে কারো কোনো দ্বিমত। তাদের অপরাধের বিচার যেভাবে রাষ্ট্রীয় আইন আছে সেভাবে করবে। সেই অপরাধের বিচারের সাথে ওই সংগঠনের নিবন্ধন বাতিল করতে হবে, এটাই সরকার মনে করে না এবং সংবিধান সমর্থন করে না। রিটটি খারিজ চেয়ে অ্যাটর্নি জেনারেল আদালতকে বলেন, এটি যাদের বিরুদ্ধে করা হয়েছে সেই আওয়ামী লীগকে রিটে পক্ষভুক্ত করা হয়নি এবং কোনো নোটিশ দেওয়া হয়নি। আমি বলেছি বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি করতে পারত বিএনপি বা অন্য রাজনৈতিক দলগুলো। এখন পর্যন্ত বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো দাবি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে করেনি। ফলে তারা চায় লেভেল প্লেইং ফিল্ড হোক, রাজনীতির মাঠে জনগণ যাকে গ্রহণ করে সেই রাজনীতি, রাস্তার রাজনীতি আপনি কেন আদালতে টেনে আনবেন? পরে বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল উল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে করা রিটের পরবর্তী শুনানি আগামী 1 সেপ্টেম্বর দিন ধার্য করেন। এই সরকার কতদিন থাকবেন সেটা আদালত নির্ধারণ করে দিতে পারেন না। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চায় বিএনপি। তার জন্য একটি রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। নির্বাচন কমিশনকে 24 ঘণ্টার মধ্যে ভেঙে দেওয়ার আহ্বান জানান তিনি। জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য মরহুম রফিকুল ইসলাম মাহতাবের স্মরণ সভায় এসব কথা বলেন তিনি। এ সময় 20 দিনের সরকারকে কেন দাবি দাওয়া দিয়ে অতিষ্ঠ করছে সেই প্রশ্ন তোলেন হাফিজ উদ্দিন আহমদ। আমরা এই সরকারকে সময় দিতে চাই, তবে একটা যৌক্তিক সময় আমরা দিতে চাই। এই দেশে তো গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হলে নির্বাচনের কোনো বিকল্প নাই। অতি অল্প সময়ের মধ্যে আপনারা অবিলম্বে রোডম্যাপ ঘোষণা করুন এবং একটা যৌক্তিক সময়ে একটি নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিদেরকে রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করার সুযোগ করে দিন। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট UPDF। সকালে জাতীয় প্রেস ক্লাবে এ সমর্থনের কথা জানান UPDF এর সংগঠক মাইকেল চাকমা। এ সময় তিনি সংগঠনের নেতাকর্মীদের মুক্তির দাবি সহ 8 দফা দাবি তুলে ধরেন। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের জনগণ এখনও স্বাধীনতার স্বাদ পায়নি, পাহাড়ে এখনও পরিবর্তনের হাওয়া পৌঁছেনি, সমতলে অন্যায়ভাবে আটক রাজবন্দীরা মুক্তি পেতে শুরু করলেও পার্বত্য চট্টগ্রামে বন্দী UPDF এবং সহযোগী সংগঠনের নেতা কর্মীদের এখনও ছেড়ে দেওয়া হয়নি। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের মুক্তি দিতে হবে এবং ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের নামে দায়ের করা সকল মিথ্যা মামলা ও হুলিয়া প্রত্যাহার করতে হবে। পরিবহন খাতে চাঁদাবাজি ও বাজার সিন্ডিকেট যাতে নতুন মোড়কে না আসে সেজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানালেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান। রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনে ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আইন বিষয়ে কর্মশালায় একথা বলেন তিনি। মহাপরিচালক বলেন, অধিদপ্তরের কার্যক্রমে শিক্ষার্থীদের আরও যুক্ত করা হবে, এতে বড় ধরনের পরিবর্তন আসবে। অনুষ্ঠানে শিক্ষার্থীরা বলেন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এবং অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে সব শ্রেণী পেশার মানুষকে সোচ্চার হতে হবে। ভোক্তা অধিকার সহ এখানে আজকে যারা বিভিন্ন আমাদের সরকার বিভিন্ন পরিবহন সিন্ডিকেট, তারপর হচ্ছে ব্যবসায়ী সিন্ডিকেট, এগুলো যদি নির্মূল করা যায়, সমূলে উৎপাদন করা যায়, তাহলে হচ্ছে দ্রব্যের মানটা নিয়ন্ত্রণে আসা সম্ভব, এটা আমি বলে মনে করি। যার যার অবস্থান থেকে সে যদি সচেতন হয়, প্রতিরোধ গড়ে তোলে, তাহলেই সম্ভব। আর আমাদের তো ভোক্তা অধিদপ্তর স্যাররা আশ্বস্ত করেছেন যে তারা আমাদের সবসময় পাশে আছেন, যেহেতু আমরা স্টুডেন্ট, আমাদের কোনো আইন নেই। তোমাদের অদম্য শক্তি, এই অদম্য শক্তি দিয়ে ওই জায়গাগুলোতে আঘাত করতে হবে। যারা এই কতিপয় 4 জন 5 জন বা 10 জন যারা এই বাজার সিন্ডিকেট করে বাজারকে এরকম অস্থির করে দেয়, যে কোনো একটা অজুহাত দেখিয়ে যখন এই দামগুলো বেড়ে যায়, সেই জায়গাতেই সেই জায়গাগুলোকে আমাদের ভেঙে দিতে হবে। পরিবহনের চাঁদাবাজি ছিল, আমাদের কারওয়ান বাজারের চাঁদাবাজি ছিল, আমরা কি নিশ্চিতভাবে বলতে পারি যে সেই চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে? সেই চাঁদাবাজি আবার নতুন মোড়কে চলে আসছে। এখানে 3 স্টার গ্রুপ ছিল, আমরা অনেকগুলো রিপোর্ট দিয়েছি, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 30তম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উপাচার্যের কার্যালয়ে যোগদান করেন তিনি। এ সময় অধ্যাপক নিয়াজ আহমেদ বলেন, বর্তমান উপাচার্যের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম চালু করা। একটা বড় দায়িত্ব নিয়ে প্রতিষ্ঠান পরিচালনার চেষ্টা হচ্ছে। এর আগে মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব শাহিনুর ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নিয়াজ আহমেদ খানকে ঢাবির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। স্বৈরাচারী হাসিনা বিরোধী আন্দোলনেও নজরুলের গান, কবিতা অনুপ্রেরণা জুগিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে কবির সমাধিতে ফুল দিতে এসে একথা বলেন তিনি। আওয়ামী লীগ সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণে ভারত বাঁধ খুলে দিয়ে দেশে বন্যা পরিস্থিতি সৃষ্টি করেছে বলে অভিযোগ করেন রিজভী। বিস্তারিত ইকবাল অনিকের রিপোর্টে। মানবতা ও সাম্যের চেতনায় দীপ্ত এবং অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহের ঝান্ডা উড়ানো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ। ১৩৮৩ সালের ১২ই ভাদ্র ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে পরকালের উদ্দেশ্যে যাত্রা করেন বাংলা সাহিত্যের অনন্য এ প্রতিভা। ৭৭ বছর আয়ু হলেও নজরুলের সাহিত্য জীবন ছিল মাত্র ২৩ বছরের। এ অল্প সময়ে কবিতা, গান ও সাহিত্যকর্ম দিয়ে একটি নবজাগরণ সৃষ্টি করেছিলেন চিরপ্রেমের এ কবি। ব্রিটিশ শোষণার সামাজিক অনাচারের বিপক্ষে ক্ষুরধার লেখনী তাকে এনে দেয় বিদ্রোহী কবির খেতাব। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, স্বৈরাচারী হাসিনা বিরোধী আন্দোলনেও নজরুলের গান, কবিতা অনুপ্রেরণা জুগিয়েছে। আমাদের কোমলমতি ছাত্রছাত্রীরা এবং জনতা সম্মিলিতভাবে এক ভয়ঙ্কর দানবীয় স্বৈর শাসকের পতন ঘটিয়েছিল। সেই আন্দোলনের উত্তাল ঢেউর মধ্যে আপনারা শুনেছেন কারার ওই লৌহ কপাট। আপনারা সেই আন্দোলনের মধ্যেই শুনেছেন ওরা ঝর্ণার মতো চঞ্চল। তারা উদ্বুদ্ধ হয়েছিলেন গণতন্ত্র মুক্তি, দেশের মুক্তির জন্য নজরুলের গান শুনে, নজরুলের গান গেয়ে। আওয়ামী লীগ সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণে ভারত বাঁধ খুলে দিয়ে দেশে বন্যা পরিস্থিতির সৃষ্টি করেছে বলে এ সময় অভিযোগ করেন রিজভী। ডুম্বুর যে বাঁধটি, সে বাঁধটি তারা খুলে দিয়ে এক প্রলয়ঙ্করী বন্যার সৃষ্টি করলেন বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে। গতকাল 109টি ফারাক্কা বাঁধের গেট খুলে দেওয়া মনে হচ্ছে যে একটা পরিকল্পিত অশুভ ইচ্ছা নিয়েই এই কাজগুলো করছে। সকাল থেকেই কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। ইকবাল অনিক, RTV,
ঢাকা। স্মরণকালের ভয়াবহ বন্যায় কুমিল্লা, ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুর জেলার মানুষের পাশে দাঁড়িয়েছে দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। সোমবার কুমিল্লার রাঙ্গলকোট এবং 14 গ্রাম উপজেলার বিভিন্ন গ্রামে বানভাসী মানুষের মাঝে শুকনো খাবার সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিমউদ্দিন। এছাড়াও প্রধান কার্যালয়ের একটি বিশেষ স্বেচ্ছাসেবক দল বিভিন্ন আশ্রয় কেন্দ্রে এ কার্যক্রম পরিচালনা করছে। এর আগে দুর্গতদের জন্য প্রতিষ্ঠানটির সব কর্মকর্তাদের একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়া হয়। আমাদের সকলের 5,000 দাপ্তরিক স্টাফের একদিনের বেতন দিয়েছি। এছাড়াও আমরা প্রত্যেকটা থানায় আমাদের নিজস্ব কর্মী কর্মকর্তার মাধ্যমে আমরা ত্রাণের ব্যবস্থা করছি। কুমিল্লায় ত্রাণ কার্যক্রম সরেজমিনে মনিটরিং করছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রিজওয়ানুর রহমান। সোমবার জেলার বুড়িচং, মনোহরগঞ্জ, লাকসাম এবং সদর দক্ষিণ উপজেলার দুর্গত এলাকার ত্রাণ কার্যক্রম মনিটরিং করেন তিনি। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবার যেন যথাযথভাবে ত্রাণ সহায়তা পায় সে বিষয়টির উপর গুরুত্ব আরোপ করেন তিনি। এর আগে সার্কিট হাউসে জেলার সব প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এতে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আবেদ আলী। খেলার খবর। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে শিরোপা উল্লাসে মাতার লক্ষ্য নিয়ে কাল মাঠে নামবে বাংলাদেশ। ললিতপুর আনফা কমপ্লেক্সে মারুফুল হকের শিষ্যদের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল। দুদলের জমজমাট ফাইনালটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6:45। নাজমুস সাকিবের রিপোর্ট। নেপালের মাঠ যেন বাংলাদেশের ফুটবলের ইতিহাস গড়ার মঞ্চ। দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে 2022 সালে নারী সাফ চ্যাম্পিয়নশিপে হিমালয় কন্যাদের হারিয়ে প্রথমবার শিরোপা জিতেছিল বাংলার মেয়েরা। এবার আনফা কমপ্লেক্সে নেপালের যুবাদের হারিয়ে আরও একটি ইতিহাস গড়ার সুযোগ বাংলার ছেলেদের। সাফের সবশেষ আসরের ফাইনালে ভারতের কাছে হেরে স্বপ্ন ভেঙেছিল বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলের। এবার সেমিফাইনালে সেই ভারতকে কাঁদিয়ে ব্যাক টু ব্যাক ফাইনালের টিকিট কেটেছে লাল সবুজের ছেলেরা। শিরোপার স্বপ্নে বিভোর মারুফুল হকের শিষ্যদের একমাত্র লক্ষ্য এখন চ্যাম্পিয়নের তকমা গায়ে জড়ানো। তবে নেপালের মাটিতে স্বাগতিকদের হারিয়ে এটা অর্জন করা একটু কঠিনই বটে বাংলাদেশের জন্য। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেপালের কাছে হোঁচট খেয়েছিল আসিফ রাব্বিরা। সেখান থেকে শিক্ষা নিয়ে ফাইনাল লড়াইয়ে নেপালকে রুখতে রক্ষণে মনোযোগী হতে হবে বাংলাদেশকে। রেফারির শেষ বাঁশিতে নেপালকে ধরাশায়ী করতে পারলে হিমালয়ের দেশ থেকে আরও একটি ইতিহাসের জন্ম দেবে বাংলার যুবরা। নাজমুস সাকিব, RTV। সাকিবের বিরুদ্ধে আইনি নোটিশ বিসিবির হাতে না আসা পর্যন্ত তার খেলায় কোনো বাধা নেই বলে জানিয়েছেন বিসিবির পরিচালক আকরাম খান। নোটিশ পাওয়ার পর সাকিবকে নিয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মঙ্গলবার বিসিবিতে সাংবাদিকদের এই কথা জানিয়েছেন তিনি। আকরাম খান বলেন, রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে নিজেদের প্রমাণ করেছে বাংলাদেশ দল। দ্বিতীয় টেস্টে পারফরমেন্স ধরে রাখতে পারলে সিরিজ জয় সম্ভব হবে টাইগারদের জন্য।